সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। বঙ্গবন্ধু কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রভাষক রসায়ন, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার নিয়ে আলোচনা করছিলাম। ইতিপূর্বে 2টি ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদের তৃতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা তৃতীয় ক্লাসে কি বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো একটু বোর্ডে লক্ষ্য করি। দেখতে পাবো আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত কাঁচের যন্ত্রপাতি যেমন কনিক্যাল ফ্লাস্ক, ওয়াশ বোতল, বুরেট, পিপেট ব্যবহারের কৌশল নিয়ে আলোচনা করব। 2 নম্বর আলোচ্য বিষয় হচ্ছে নির্দিষ্ট ঘনমাত্রাতে দ্রবণ প্রস্তুত, যেমন মোলারিটিতে দ্রবণ প্রস্তুতি শিখব। বনসেন বার্নার বা স্পিড ল্যাম্পের শিখা, এই বিষয় নিয়ে আলোচনা করব। 4র্থ নাম্বার হচ্ছে ল্যাবরেটরিতে বিভিন্ন যন্ত্রপাতিকে তাপ দেওয়ার কৌশল, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা একে একে এই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা এই ক্লাস বা টপিকসগুলো উপভোগ করবে। প্রথমেই আসি আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত কাঁচের যন্ত্রপাতি, কনিক্যাল ফ্লাস্ক, ওয়াশ বোতল, বুরেট, পিপেট ব্যবহারের কৌশল। 1 নম্বরে কাঁচের যে যন্ত্রপাতিটা ল্যাবরেটরিতে ব্যবহার করব, আমরা বিভিন্ন পরীক্ষা, আয়তনিক বিশ্লেষণে যে বিভিন্ন পরীক্ষা বা গবেষণা করব, সেই পরীক্ষা বা গবেষণায় বেশিরভাগ পরীক্ষায় সম্পন্ন করতে হবে আমাদের ল্যাবরেটরিতে বিভিন্ন কাঁচের পাত্র বা রিয়েজেন্ট বোতল কাঁচের পাত্র দ্বারা তৈরি হবে। একটা আলোচ্য বিষয় হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, যে কনিক্যাল ফ্লাস্ক ব্যবহারের কৌশল। এই কনিক্যাল ফ্লাস্কের সাহায্যে বিভিন্ন তরল পদার্থ নিয়ে এই কনিক্যাল ফ্লাস্কে বিক্রিয়া সংঘটিত করা হয়, অথবা এই টাইট্রেশনের কাজে জানা ঘনমাত্রার বা প্রমাণ দ্রবণ এই কনিক্যাল ফ্লাস্কে নিয়ে বুরেটের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণ নিয়ে, এবং এই কনিক্যাল ফ্লাস্কে একটা নির্দিষ্ট নির্দেশক দিয়ে আমরা যে অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব, সেটাকে টাইট্রেশন বলে। এই টাইট্রেশন সম্পন্ন করতে আমাদের কনিক্যাল ফ্লাস্ক ব্যবহৃত হয়। এই কনিক্যাল ফ্লাস্ক কেমন? এই লম্বা গলাযুক্ত চ্যাপ্টা তলা বিশিষ্ট একটি কাঁচের পাত্র, যেখানে আমরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করে থাকি। এটা 100 মিলিলিটার থেকে আকার অনুসারে 200, 300, 400, 500, 1000 মিলিলিটার হয়ে থাকে। এই কনিক্যাল ফ্লাস্ক ব্যবহারের কৌশল হচ্ছে, এই কনিক্যাল ফ্লাস্কে পরীক্ষা বা বিক্রিয়া বা রিয়েজেন্ট যোগ করার বা নেওয়ার পূর্বেই এই কনিক্যাল ফ্লাস্কটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। 2 নাম্বার হচ্ছে এই কনিক্যাল ফ্লাস্ককে ধোয়ার পর, ওয়াশ করার পর আমরা বিভিন্ন স্ট্যান্ডে এটিকে এটকে এর মধ্যে যেন পানি না থাকে সেটিকে লক্ষ্য রাখবো বা শুকিয়ে নিব। তারপর এই কনিক্যাল ফ্লাস্কে আমরা বিভিন্ন রিয়েজেন্ট যোগ করে আমরা পরীক্ষা সম্পন্ন করব। 2 নাম্বার টপিক হচ্ছে ওয়াশ বোতল। ওয়াশ বোতলের আগে আমরা বুরেট, পিপেট এটি নিয়ে আলোচনা করি, তারপরে একেবারে লাস্টে আমরা ওয়াশ বোতল নিয়ে আলোচনা করব। তো বুরেট কি? বুরেট হচ্ছে টাইট্রেশন কাজের এক প্রধান পাত্র বা যন্ত্র। এই বুরেট হচ্ছে 2 মুখ খোলা, নিচের প্রান্ত সরু, উপর মুখ খোলা, মিলিলিটারে দাগাঙ্কিত কাঁচের পাত্র, যেটা দ্বারা আমরা টাইট্রেশন করে থাকি, এবং নিচের সরু প্রান্তের একটু উপরে স্টপ কর্ড যুক্ত থাকে, যেটা দ্বারা আমরা এই বুরেটটাকে কন্ট্রোল করে থাকি। এই বুরেট দেখতে কেমন? আমরা চিত্র দেখলে দেখতে পাবো। বুরেট হচ্ছে এরকম, এটা মুছে ফেললাম। এটা মিলিলিটারে দাগ টানা থাকে। এটা স্টপ কর্ড যুক্ত থাকে। স্ট্যান্ডের সাহায্যে আটকানো থাকে। এখানে মিলিলিটারে দাগ টানা থাকে। এই বুরেট 50 মিলিলিটার হয়ে থাকে এবং প্রতি দাগ আবার ক্ষুদ্র 10টি ভাগে বিভক্ত থাকে।
যেটা এক একটি দাগ হলো আবার 0.1 মিলিলিটার নির্দেশিত করে। এখন এই বুলেটের সাহায্যে আমরা টাইট্রেশন কাজ সম্পন্ন করে থাকি। এটাকে স্টপ ক্লক বলছে, যেটা দ্বারা আমরা এই বুলেটের যে তরল নেব সেটাকে হ্যান্ডেলিং করব। আর এই কনিক্যাল ফ্লাক্স এটা এই বুলেটের সাহায্যে এই স্টপ ক্লক দ্বারা কন্ট্রোল করে আমরা পর্যায়ক্রমে এই কনিক্যাল ফ্লাক্সে অজানা ঘনমাত্রা দ্রবণ যোগ করব এবং এই কনিক্যাল ফ্লাক্সে একটা নির্দেশক যোগ করে, উপযুক্ত নির্দেশক যোগ করে টাইট্রেশন কাজ করে থাকি। এই টাইট্রেশন কাজে বুলেট একমাত্র প্রধান যন্ত্র। এই বুলেট ব্যবহারের কৌশল হচ্ছে, বুলেটকে প্রথমেই ওয়াশিং মিশ্রণ বা অ্যাসিটন দ্রবণ দ্বারা পরিষ্কার করে নেব, তারপরে এটিকে শুকিয়ে নিয়ে এই স্ট্যান্ডে আটকে তারপরে হচ্ছে এটা ব্যবহার করার জন্য আমরা তৈরি করব। তবে লক্ষ্য রাখতে হবে যেন এই বুলেটের ভিতরে কোনো ময়লা বা কোনো তৈলাক্ত তেল বা গ্রিস যেন না থাকে, সেজন্য প্রথমেই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ক্রোমিক অ্যাসিড দ্বারা, অর্থাৎ ওয়াশিং মিশ্রণ দ্বারা বা অ্যাসিটন দ্বারা, এবং এটা পরিষ্কার করার পর এটি শুষ্ক করে নিতে হবে যাতে ভিতরে কোনো পানি বা না থাকে। তারপর এটাকে স্ট্যান্ডের সাহায্যে আটকে স্টপ কর্কটা যেন সচল থাকে, আটকে না যায়, এই তরলটাকে যেন ভালোভাবে হ্যান্ডেলিং করা যায় নেওয়ার ক্ষেত্রে, সেখানে গ্রিজ বা প্রথমেই এটা লক্ষ্য রেখে ঠিক করে নিতে হবে। তারপরে এই কনিক্যাল ফ্লাক্সে মূল দ্রবণ নিয়ে উপযুক্ত নির্দেশক দিয়ে এই বুলেট থেকে পর্যায়ক্রমে অজানা ঘনমাত্রা দ্রবণ যোগ করে অজানা ঘনমাত্রা দ্রবণ নির্ণয় করা হয়। তাই এটাকে বলা হয় টাইট্রেশন, যে একটি নির্দিষ্ট ঘনমাত্রা বা জানা ঘনমাত্রা দ্রবণে নির্দেশক যোগ করে, উপযুক্ত নির্দেশক যোগ করে অজানা ঘনমাত্রা দ্রবণ যোগ করে টাইট্রেশন করাকে বলা হচ্ছে টাইট্রেশন। অর্থাৎ জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে একটা অপর অজানা ঘনমাত্রা দ্রবণ নির্ণয় করাকে বলা হচ্ছে টাইট্রেশন। আর এই টাইট্রেশনে বুলেট ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে বুলেট ব্যবহারের কৌশল। লক্ষ্য রাখতে হবে যে বুলেটের রিডিং নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে এরকম থাকে, রিডিং নেওয়ার সময় এখানে থাকে এই সব সময় এই লোয়ার মিনিস্কাস নিতে হবে। এই যে পানির যে এই একটা রিং আকারে থাকে, এই রিংটা সব সময় পিস্টনের কারণে এর উচ্চতাটা হয়তো এই পর্যন্ত থাকবে, উপর লেভেল পর্যন্ত থাকবে, কিন্তু সব সময় তরলটা নিচে যে দাগে ঠেকে থাকবে সেটার মাপে নেওয়া হয়। এটাকে বলা হচ্ছে লোয়ার মিনিস্কাস। লোয়ার মিনিস্কাস অর্থাৎ তলে যে দাগে ঠেকে থাকবে সেটাই হচ্ছে আমাদের রিডিং নিতে হবে। এটা পরীক্ষার সঠিক সূক্ষ্মতা নির্ণয়ের জন্য সবসময় আমরা এটাকে আপার মিনিস্কাস বলছে, এটাকে লোয়ার মিনিস্কাস বলছে। আমরা লোয়ার মিনিস্কাস নিয়ে আমরা পরীক্ষা কাজ সম্পন্ন করব। এটা হচ্ছে আপার মিনিস্কাস আর এটা লোয়ার মিনিস্কাস। আমরা ওজনের বা পরিমাপের সূক্ষ্মতা ঠিক রাখতে আমরা সবসময় লোয়ার মিনিস্কাস নিয়ে কাজ করব। এই হচ্ছে বুলেট। এবার হচ্ছে পিপেট। এই পিপেট হচ্ছে দুই মুখ খোলা, নিচের মুখ সরু এবং মিডিলে চ্যাপ্টা গোলাকৃতির কাঁচের পাত্রকে বলা হচ্ছে পিপেট। পিপেট হচ্ছে এরকম এটি হচ্ছে পিপেট। এই পিপেটের সাহায্যে প্রমাণ দ্রবণ প্রস্তুত করে বা মূল দ্রবণ প্রস্তুত করে সেখান থেকে এই 5 মিলিলিটার থেকে 25 মিলিলিটারের দ্রবণকে এই কনিক্যাল ফ্লাক্সে বা পরীক্ষা কাজে, পরীক্ষার পাত্রে স্থানান্তর করার কাজে এই বুলেট ব্যবহার করা হয়। বুলেট ব্যবহারের কৌশল বা বিধি হচ্ছে পিপেটের সাহায্যে তরল স্থানান্তর করা হয়। এই পিপেট হচ্ছে বিভিন্ন আকারের হয়ে থাকে, 5 মিলিলিটার থেকে 25 মিলিলিটার হয়ে থাকে। এই বিভিন্ন তরল পদার্থ স্থানান্তর কাজে এই পিপেট ব্যবহার করা হয়। পিপেট ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমেই পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার করে নিয়ে তারপর এটাকে শুষ্ক করে নিয়ে
তারপর আমরা হলো যে তরল পদার্থকে নিব, সে তরল পদার্থ মুখ দিয়ে টেনে বা পিপেট ড্রপার দিয়ে চেপে এই তরলকে আমরা এই দাগ পর্যন্ত তুলব। দাগের সঠিক পরিমাপের জন্য দাগের একটু উপর লেভেল পর্যন্ত আমরা লিকুইড তুলে ডান হাত দিয়ে চেপে এই যে ওজন বা ওই মাপ পরিমাপ সঠিক করার জন্য এই দাগ যখন আসবে তখন হচ্ছে মুখটাকে চেপে ধরে আমরা এর মাপটাকে সঠিক করব। তারপরে হলো ফ্লাক্সে স্থানান্তর করব এবং সর্বশেষে এই পিপেটের গায়ে কোনো তরল বা লিকুইড লেগে থাকতে পারে, দ্রবণ বা দ্রাবক, সেটাকে নিশ্চিত করার জন্য আবার মুখ চেপে ধরে এই এই যে পিপেটের মোটা অংশটাকে ভাল্ব বলছে, এই ভাল্বটাকে আমরা ডান হাত দিয়ে চেপে ধরলে পারে তরলটা বেরিয়ে যাবে। এইভাবে আমরা পিপেট ব্যবহার করব। এবার বলছে কনিক্যাল ফ্লাস্ক, বোরের পিপেট গেল, ওয়াশ বোতল। এই যে আমরা বিভিন্ন কাঁচের পাত্র ব্যবহার করছি, সে ব্যবহার কার্যে আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করছি সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রে প্রথমে ব্যবহার বিধিতে বলছি যে প্রথমেই আমরা ওয়াশ করে নেব বা ধৌত করে নেব। এই ওয়াশ বা ধৌত কাজে আমাদের ওয়াশ বোতল ব্যবহার করা হয়। ওয়াশ বোতলটা কি প্লাস্টিকের বা কাঁচের তৈরি হতে পারে, যার মুখে কর্কযুক্ত থাকে এবং এই প্লাস্টিকের পানি ভর্তি বোতলে এটি হচ্ছে ওয়াশ বোতল। এটি কাঁচের এবং প্লাস্টিকের হয়ে থাকে। এখানে যে কর্কযুক্ত থাকে, এই প্লাস্টিকের বোতলকে চাপ দিলে এই পানি বের হয়। এই পানির সাহায্যে আমরা বিভিন্ন কাঁচের পাত্রকে পরিষ্কার কাজে রেঞ্জ করতে আমরা ব্যবহার করতে পারি। এই ওয়াশ বোতল হচ্ছে দুই প্রকার হয়, কাঁচের এবং প্লাস্টিকের। তাহলে এই হচ্ছে আয়তনিক বিশ্লেষণে কাঁচের যন্ত্রপাতি, কনিক্যাল ফ্লাস্ক, ওয়াশ বোতল, বোরের পিপেট ব্যবহারের কৌশল। আশা করি তোমরা এই ব্যবহার কিছুটা জানতে পারলে আমরা পরবর্তীতে যদি অফলাইনে ক্লাস করি তখন আমরা কাঁচের যন্ত্রপাতি কিভাবে পরিষ্কার করতে হয় সরাসরি তোমাদের কাঁচের যন্ত্রপাতি ব্যবহারের কৌশলগুলো আমরা দেখাতে পারবো বা দেখাবো আশা করছি। এবার তাহলে আমরা নির্দিষ্ট ঘনমাত্রার মোলারিটিতে দ্রবণ প্রস্তুতি নিয়ে আলোচনা করি। 2 নম্বর আলোচ্য বিষয় কি আমাদের নির্দিষ্ট ঘনমাত্রার মোলারিটিতে প্রমাণ দ্রবণ প্রস্তুতি। আমরা 2 নম্বর আলোচনায় চলে যাই। 1 নম্বর আলোচনা গেল, এবার হচ্ছে 2 নম্বর নির্দিষ্ট ঘনমাত্রা মোলারিটিতে প্রমাণ দ্রবণ প্রস্তুত। আমরা মোলারিটিতে প্রমাণ দ্রবণ প্রস্তুত করব বা দ্রবণ প্রস্তুত করব, তাহলে পারে আমরা দ্রবণ কাকে বলে, মোলারিটি কাকে বলে, এগুলো আমরা একটু আলোচনা করি। দ্রবণ যে নির্দিষ্ট পরিমাণ দ্রবকে একটা দ্রাবকের মধ্যে দ্রবীভূত করে যে জিনিসটা তৈরি করি বা প্রস্তুত করি সেটা হচ্ছে দ্রবণ। যদি এটা পুরোপুরিভাবে মিশে যায় তাহলে পরে সেটাকে মিশ্রণ বলে এবং এই দ্রবণ বা মিশ্রণকে মোলারিটিতে প্রস্তুত করব আমরা। তো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে বলা হচ্ছে মোলার দ্রবণ এবং এই মোলার দ্রবণের ঘনমাত্রাকে বলা হচ্ছে মোলারিটি। মোলারিটিকে এম দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের এম দ্বারা। এর একক হচ্ছে মোল পার লিটার। এটা আয়তনের সাথে সংশ্লিষ্ট। মোলারিটি হচ্ছে আয়তনের সাথে সংশ্লিষ্ট। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলা হচ্ছে। মোলার দ্রবণের ঘনমাত্রাকে বলা হচ্ছে মোলারিটি। মোলারিটিকে বড় হাতের এম দ্বারা সূচিত করা হয়। মোলারিটিকে বড় হাতের এম দ্বারা সূচিত করা হয়। মোলারিটির একক হচ্ছে মোল পার লিটার। মোলারিটি আয়তনের সাথে সংশ্লিষ্ট। আয়তনের সাথে সংশ্লিষ্ট। যেহেতু তাপমাত্রা পরিবর্তন করলে আয়তনের পরিবর্তন হয়, সুতরাং এই মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। আমরা এবার ঘনমাত্রার মোলারিটিতে দ্রবণ প্রস্তুত করা দেখব। আমরা যে কোনো দ্রবণ প্রস্তুত করলে পরীক্ষার কাজে যে দ্রবণ প্রস্তুত করব, যে
পদার্থের বা যে যৌগের দ্রবণ প্রস্তুত করব তার প্রথমে আণবিক ভর বের করে নেব, গ্রামে প্রকাশিত আণবিক ভর বের করে নেব, যার দ্রবণ প্রস্তুত করতে বলবে। তো আমরা একটা দ্রবণ প্রস্তুত করব কার, ধরে নিলাম যে আমরা 250 মিলিলিটার 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড এর দ্রবণ প্রস্তুত করব। তাহলে আমি প্রথমে বললাম যে যার প্রমাণ দ্রবণ প্রস্তুত করব সেই যৌগটার আগে গ্রামে প্রকাশিত আণবিক ভর বের করে নেব। এখানে বলেছে দেখো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, না সালফিউরিক অ্যাসিডের দ্রবণ প্রস্তুত করব, তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করে নেব। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, তাহলে এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেনের 1, তার সাথে 2 অণু আছে 2, প্লাস সালফারের 32, প্লাস অক্সিজেনের 16, 16 সাথে আছে 4টা অণু 4, তাহলে পেলাম 2 প্লাস 32 প্লাস হচ্ছে 64। আমরা এটা দেখতে পেলে পাবো 4 আর 2 6, 2 8, 6 3 9, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড পেলাম। তাহলে যার প্রমাণ দ্রবণ প্রস্তুত করতে বলছে বা যার দ্রবণ প্রস্তুত করতে বলছে তার গ্রামের প্রকাশিত আণবিক ভর পেলাম, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। এবার আমরা দ্রবণ প্রস্তুত করতে গেলে পারে ঐকিক নিয়মে হচ্ছে যে 1000 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে ওই যে গ্রামে প্রকাশিত আণবিক ভর এত গ্রাম সালফিউরিক অ্যাসিড। এবার 1 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে 98 ভাগ হচ্ছে 1000। এবার যেটা প্রস্তুত করতে বলেছে যত আয়তনের দ্রবণ প্রস্তুত করতে বলেছে যত ঘনমাত্রা সেটা, তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি প্রশ্নতে যে 250 মিলিলিটার 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে 98 গণিত 250 গণিত 0.1 ভাগ হচ্ছে 1000। এটা ক্যালকুলেট করলে পারে, ক্যালকুলেশন করে সাপোজ আমরা পেলাম x গ্রাম সালফিউরিক অ্যাসিড। এই x গ্রাম দ্রবণ বা দ্রবকে আমরা ওয়েট মেশিনে মেপে তারপর সেটার গ্রাম বা ওয়েটটাকে আমরা একটা কাঁচের নিক্তিতে ওজন পরিমাপ করে আমরা আয়তনভিত্তিক ফ্লাক্সে এরকম লম্বা গলাযুক্ত এই চ্যাপ্টা তল বিশিষ্ট কাঁচের যন্ত্রকে গোলতলি ফ্লাক্স বলে। এই গোলতলি ফ্লাক্সে আমরা যোগ করব 250 মিলিলিটারের, কিসের কত মিলিলিটার প্রস্তুত করতে বলেছে আমাদের 250 মিলিলিটারের। তো এই যন্ত্রে এই কনিক্যাল ফানেল দিয়ে তারপরে আমরা যে ওজনটা পেলাম সেই ওজনটা ওয়েট মেশিনে মেপে নিয়ে তারপর আমরা এইখানে ফানেল দিয়ে এই গোলতলি ফ্লাক্সে প্রবেশ করাবো। গোলতলি ফ্লাক্সটা হতে কত 250 মিলিলিটারের, কারণ আমরা 250 মিলিলিটারের দ্রবণ প্রস্তুত করছি। তার 250 মিলিলিটারের দ্রবণে x গ্রাম ওজন মেপে নিয়ে তারপরে হলো ফানেল সাহায্যে প্রবেশ করব। তারপরে পানি অসবোতলের পানির সাহায্যে যাতে ফানেলে কোনো এই গুঁড়া পদার্থ অথবা লিকুইড যাতে লেগে না থাকে তা এই পানি দ্বারা পর্যায়ক্রমে ঢেলে নিয়ে 250 মিলিলিটারের লেভেল এই দাগ পর্যন্ত পূর্ণ করে ঝাঁকিয়ে দ্রবণ প্রস্তুত করে নেব। এই হয়ে গেল 250 মিলিলিটার 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ প্রস্তুতি। এবার লক্ষ্য করো 250 মিলিলিটার না দিয়ে যদি 500 400 যা কিছু দিতে পারে আয়তন, তখন আমরা এই আয়তনের বেসিসে আমরা এখানে গোলতলি ফ্লাক্সটা নেব। যদি এখানে 400 বলে 400 মিলিলিটার আয়তন, যদি 500 বলে 500, এখানে 0.1 মোলার ছিল, যদি 0.1 মোলার 0.2 মোলার যা বলবে তত মোলার আমরা ওই গ্রাম মেপে নিই। তারপরে এই কনিক্যাল ফ্লাক্সে এই ফানেলের সাহায্যে প্রবেশ করে ওই আয়তনের কনিক্যাল ফ্লাক্স পানি ভর্তি করে দ্রবণ প্রস্তুত করলে আমাদের অত মিলিলিটার অত মোলার দ্রবণের মোলারিটিতে দ্রবণ প্রস্তুত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা পরবর্তীতে যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে লেকচারে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদের পরবর্তীতে এটা আরো ক্লিয়ার করার চেষ্টা করব। এবার আমাদের
3 নম্বর আলোচ্য বিষয় হচ্ছে বনশেন বার্নার বা স্ট্রিট ল্যাম্পের শিখা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ল্যাবে বিভিন্ন পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে বা এই যে দ্রবণ প্রস্তুত করলাম, এই দ্রবণগুলো কোনোটা এই দ্রাবকের সাহায্যে মিশে যাবে, অনেক পদার্থকে মিশ্রিত করতে গেলে পারে উত্তপ্ত করার প্রয়োজন হতে পারে, অথবা শিখা পরীক্ষায় আমরা এই বনশেন বার্নার বা স্ট্রিট ল্যাম্পের ব্যবহার করে থাকব। তো এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বনশেন বার্নার বা স্ট্রিট ল্যাম্পের শিখা। আমরা ল্যাবরেটরিতে বিভিন্ন যন্ত্রপাতিকে উত্তপ্ত করার কাজে কাঁচের পাত্র ব্যবহার করি এবং এই স্ট্রিট ল্যাম্প ব্যবহার করি। তো এই কাঁচের পাত্রগুলো হলো যেহেতু উত্তপ্ত করার প্রয়োজন হবে, তাপ এবং হলো ঘাত সহনশীল হতে হবে, তাই এই বনশেন বার্নার বা স্ট্রিট ল্যাম্পে কোনো কিছু তরল বা কঠিন পদার্থ গলাতে বা উত্তপ্ত করতে গেলে আমাদের শক্ত, ঘাত এবং তাপ সহনশীল পদার্থ ব্যবহার করব, যেটা কিনা বনশেন বার্নারে ঘাত এবং তাপ সহনশীল হতে হবে। এইটা হচ্ছে এই ধরনের কাঁচের পাত্রকে বলা হচ্ছে বোরোসিলিকেটের তৈরি কাঁচের পাত্র আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করি, যেটা বনশেন বার্নারে আমরা উত্তপ্ত করার কাজে এই কাঁচের পাত্র ব্যবহার করি। সেই বনশেন বার্নার বা স্পিড ল্যাম্প কেমন আমরা একটু এঁকে দেখাই। এটি গ্যাসের সংযোগ, এটি স্ট্যান্ড, এখানে এটা হচ্ছে বনশেন বার্নার, এটি হচ্ছে বনশেন বার্নার। আর এবার স্পিড ল্যাম্প, এটা হচ্ছে স্পিড ল্যাম্প। শিক্ষার্থী বন্ধু, এখানে পাশাপাশি আমি দুটি চিত্র এঁকেছি, যেটা প্রথমটা হচ্ছে বনশেন বার্নারের, পরেরটা হচ্ছে স্পিড ল্যাম্পের। এখানে বোর্ডের সাহায্যে এঁকে দেখা সম্ভব না, ল্যাবরেটরিতে সরাসরি যদি আমরা ল্যাবে তোমাদের প্রবেশ করাই তাহলে এইগুলো আমরা সরাসরি দেখার চেষ্টা করব। এটা হচ্ছে বনশেন বার্নার, এটা স্পিড ল্যাম্প। এই তাপ দেওয়ার কাজে এই যন্ত্র দুটি ব্যবহার করা হয়। এটা ল্যাবে প্রতিস্থাপিত বা তোমাদের সরবরাহ করা থাকবে। এটি ব্যবহার করার কৌশল হচ্ছে, প্রথমে এই বনশেন বার্নারে গ্যাসের সংযোগকে নিশ্চিত করা লাগবে। তারপরে যখন যে পাত্রে যে তরল পদার্থকে উত্তপ্ত করা হবে সেটা নিয়ে তারপর এই বনশেন বার্নারের এখানে তার জালি দ্বারা এখানে উত্তপ্ত করার ক্ষেত্রে ত্রিপদী স্ট্যান্ড দেওয়া হয়, এবং ত্রিপদী স্ট্যান্ডে যে ধরনের পাত্র ব্যবহার করব সে অনুসারে এখানে একটা তার জালি সাহায্যে এই আমরা হলো বিভিন্ন কনিক্যাল ফ্লাস্ক বলো, বিকার বলো, বোরেট বলো, বার্নার বলো, এগুলোকে উত্তপ্ত করার কাজে হলো এই বনশেন বার্নার বা স্পিড ল্যাম্প ব্যবহার করা হয়। তবে যে পদার্থ বা যে তরলকে উত্তপ্ত করার প্রয়োজন হবে এই পাত্র শেষে এই বনশেন বার্নার বা স্পিড ল্যাম্প সে অনুসারে ব্যবহার করবে। কম তাপের যন্ত্রপাতিকে কম তাপ দেওয়ার জন্য কম স্পিড এর ল্যাম্প বা গ্যাস সরবরাহ কম করতে হবে, এটা নিশ্চিত করতে হবে, নচেত ফেটে যাবে বা হলো তার উত্তপ্ত তাপমাত্রা যদি সেটার সহনশীল তাপমাত্রা বেশি চলে যায় তাহলে পরে সেটা ছিটকে পড়বে, বাম্পিং হতে পারে, এই আর কি। তাই সাবধানতা অবলম্বন করতে হবে, কোনোভাবে যেন শরীরে আগুন না লাগতে পারে, মেয়েদের ক্ষেত্রে যেন হলো কোনোভাবে চুল খোলা না থাকে সেটা নিশ্চিত করতে হবে, কারণ হলো চুলের সংস্পর্শে গেলে সেটা পুড়ে যাবে, সেটা পোশাক হতে পারে। মেয়েদের চুল, বিশেষ করে মেয়েদের চুল লম্বা থাকে, সেটা হলো সাবধান থাকতে হবে। এই হচ্ছে বনশেন বার্নার বা স্পিড ল্যাম্পের শিখা, যেখানে বিভিন্ন তরল পদার্থকে মিশ্রিত করার কাজে বা বিভিন্ন তরল পদার্থকে উত্তপ্ত করার কাজে আমরা এই স্পিড ল্যাম্প বা বনশেন বার্নার ব্যবহার করে থাকব। এখানে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যবেক্ষণ বা লক্ষ্য করা যায়, যেটা অতিক্রম করা কোনোভাবে ঠিক হবে না, এবং এই স্পিড ল্যাম্প বা বনশেন বার্নার ব্যবহারের পর অবশ্যই এটাকে বন্ধ করতে হবে। শুধুমাত্র উত্তপ্ত করার প্রয়োজন হবে তখন অন করতে হবে, এবং পরীক্ষা উত্তপ্ত করা শেষ হলে পারে এই স্পিড ল্যাম্পটা বন্ধ করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা 3 নাম্বার আলোচ্য বিষয় শেষ করলাম। এবার আমরা 4 নাম্বার হচ্ছে ল্যাবরেটরিতে বিভিন্ন যন্ত্রপাতিকে তাপ দেওয়ার কৌশল, যেটা বনশেন বার্নার বা স্পিড ল্যাম্পের সাহায্যে আমরা বিভিন্ন যন্ত্রপাতিকে তাপ দিয়ে থাকি।
ইতিপূর্বে আমরা আলোচনা করে ফেলেছি, তারপরে বলি। ল্যাবরেটরিতে বিভিন্ন যন্ত্রপাতিকে তাপ দেওয়ার কৌশল। প্রথমে নিশ্চিত করতে হবে আমরা যে যন্ত্রপাতিকে তাপ দেব সেটা হচ্ছে বোরোসিলিকেটের হতে হবে, কারণ এটা তাপ এবং ঘাত সহনশীল, যাতে সহজেই কোনো কারোর সাথে এক পাত্রের সাথে আরেক পাত্র লাগলেই পারে যেন ভেঙে না পড়ে যায়, ফেটে না যায়, এবং তাপ দেওয়ার সময় এটা তাপ সহনশীল হতে হবে। তো আমরা জানি বোরোসিলিকেটের তৈরি গ্লাস অর্থাৎ পাইরেক্সের গ্লাস, যেটাকে নামে হয়তো পরিচিত, সেটা তাপ এবং ঘাত সহনশীল। তাই ল্যাবরেটরিতে বিভিন্ন যন্ত্রপাতিকে তাপ দেওয়ার কাজে বোরোসিলিকেটের তৈরি কাঁচের পাত্র ব্যবহার করব। বিভিন্ন পদার্থকে উত্তপ্ত করার কাজে বিভিন্ন কৌশলে যন্ত্রপাতিকে তাপ দেওয়া যায়। আমরা তাদের মধ্যে জানি টেস্ট টিউবের সাহায্যে উত্তপ্ত করা হয়, কনিক্যাল ফ্লাক্সের সাহায্যে তরল পদার্থকে তার জালিতে স্থাপন করে করা যায়, অথবা বাটিতে বিভিন্ন পদার্থ, কঠিন পদার্থকে নিয়ে সেটাকে উত্তপ্ত করা হয়। তাই বিভিন্ন যন্ত্রের তাপ দেওয়ার কৌশলগুলো আমরা এখানে, যেহেতু এখানে গ্যাসের সংযোগ এবং উত্তপ্ত করব কিভাবে সেটা এখানে এঁকে দেখাটা অতটা সহজ নয়। তাই তোমরা পরবর্তীতে আমরা যখন সরাসরি ক্লাস করব, আবারও বলছি, তখন আমরা এটা ল্যাবে তোমাদের দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা এই ক্লাসটা কিছুটা ধারণা পেয়েছো, এবং আমরা অফলাইনে অবশ্যই তোমাদের বিস্তারিত পড়াবো বা ল্যাবে হাতে নাতে তোমাদের শেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রসায়নের তৃতীয় ক্লাসে আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোকপাত করলাম, যেগুলো নিয়ে আশা করি তোমরা বাসাতে এগুলো দেখবা এবং পড়ার চেষ্টা করবা, সাথে বই নিয়ে এটা পড়ার বা বোঝার চেষ্টা করবা। যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এটা নিয়ে আলোচনা, যদি সমস্যা থাকে সমস্যা সমাধান করার চেষ্টা করব, এবং আমরা পরবর্তী ক্লাস আপলোড হওয়া পর্যন্ত তোমরা এই বঙ্গবন্ধু কলেজ অনলাইনের সাথে থাকবা। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।